হাই গাইজ বন্ধুরা, আজকে আবার আমি তোমাদের সামনে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে চলে এলাম, যেগুলো হচ্ছে আমাদের পিএসসি জেই এক্সাম এবং ইভেন কি পিএসসি জেই এবং দুটোর জন্য ইম্পর্ট্যান্ট। তাছাড়া কেএমসি এবং এমএসসি যে এক্সামের ফর্মটা বেরিয়েছে সেটা, এবং নির্মাণ সহায়কের জন্যও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এইসব প্রশ্নগুলো। ঠিক আছে, এছাড়া এসএসসি জেই আরআরবি জেই সেগুলোর জন্য কিন্তু এইসব প্রশ্নগুলো কিন্তু আসে। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, রিপিটেডের প্রশ্ন, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। চলো ডিটেলসের সঙ্গে নোট লিখিয়ে আমি তোমাদেরকে বলবো। আজকে বেশিরভাগ থিওরি পার্টটা রয়েছে। ঠিক আছে, এইসব জিনিসগুলো আমি কিন্তু আগে যে ক্লাসগুলো দিয়েছি সেখানেও কিন্তু এইগুলো রয়েছে। তো সেখানে নোট লিখিয়েছিল না, জাস্ট মুখে মুখে বুঝিয়ে দিয়েছিলাম। আজকে নোট লিখে তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তো চলো আজকে যে প্রশ্নটা বলছে দ্য ম্যাক্সিমাম টোটাল সেটেলমেন্ট ফর আইসোলেটেড ফাউন্ডেশন। কী বলেছে? আইসোলেটেড ফাউন্ডেশন অন ক্লেড সয়েল শুড বি লিমিটেড টু কত বলছে? 25 mm না 65 mm, 40 mm, 100 mm। তো এখানে আমি তোমাদেরকে তিনটে ডায়াগ্রাম আগের দিনও বলেছিলাম, এবারেও কিন্তু বলবো। একদিকে আমি কি লিখেছিলাম না সয়েলের পরে যেটা লিখেছিলাম সেটা হচ্ছে আইসোলেটেড ফুটিং। কি আইসোলেটেড ফুটিং এবং 3 নম্বরে আমি যেটা লিখেছিলাম সেটা হচ্ছে রাফট ফাউন্ডেশন। কি রাফট ফাউন্ডেশন। তো এবারে দেখো এখানটায় আমি কি করব না, এই যে সয়েলের যে নিচে কি সয়েল না ক্লে এবং স্যান্ড দু টাইপের নাম আমি লিখব। কি লিখব? প্রথমে আমি লিখে দিলাম ক্লে আর একটা হচ্ছে কি না স্যান্ড। এই দুটোর আমরা জানবো, যেহেতু এখানে ক্লেটা জিজ্ঞেস করে দিয়েছে। ঠিক আছে, তো স্যান্ডেরটাও জিজ্ঞেস করতে পারে, সেই জন্য কিন্তু ওটা আমরা রেফারেন্স হিসেবে রাখলাম। ঠিক আছে, তাহলে আইসোলেটেড ফুটিংয়ের ক্ষেত্রে ক্লের ভ্যালুটা কত হবে এখানে? 65 mm। এটা কেএমসি এবং এমএসসি যে এক্সামটা হয় কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের, সেখানে কিন্তু এই প্রশ্নটা ক্লের ভিতরে এই 65 mm যে অ্যান্সার, এই মানে আইসোলেটেড ফুটিংয়ের এই ভ্যালুটা কিন্তু বহুবার এসছে। কত না বহুবার এসে এই যে 65 mm যে ভ্যালুটা, এটা কিন্তু বহুবার কিন্তু বন্ধুরা এসছে। ঠিক আছে, তো সেই জন্য আমি ডেটা দিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কিন্তু মনে রাখো। আর রাফট ফাউন্ডেশনের ক্ষেত্রে কত হয় না, এটা 65 থেকে 100 mm এর মধ্যে কিন্তু ভেরি করে। ঠিক আছে, আর স্যান্ডের ক্ষেত্রে কত হয় না, স্যান্ডের ক্ষেত্রে আইসোলেটেড ফুটিংয়ের ক্ষেত্রে হয় 40 mm, আর রাফট ফাউন্ডেশনের ক্ষেত্রে হয় 40 থেকে 65 mm। ঠিক আছে, তো এখানটা আমি আলাদা কালি দিয়ে মার্কও করে দিচ্ছি তোমাকে। এই ক্লিয়ার ক্ষেত্রে যে 65 mm এটা কিন্তু মার্কই তোমাকে মনে রাখতে হবে। মানে এই যে 4টে ভ্যালু বললাম, এই 4টে ভ্যালু কিন্তু বন্ধুরা তোমাদেরকে কিন্তু মনে রাখতেই হবে। ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে ক্লিয়ার ক্ষেত্রে আইসোলেটেডের ক্ষেত্রে কী হবে অ্যান্সারটা? এখানে আইসোলেটেড বলে দিয়েছে ফাউন্ডেশন এবং ক্লে সয়েল বলে দিয়েছে। ম্যাক্সিমাম যে সেটেলমেন্টের লিমিটে হবে সেটা হচ্ছে কত না 65 mm হয়ে যাবে, যেহেতু ক্লে বলেছে তাহলে 65 mm। তাহলে আমাদের অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তো প্রথম প্রশ্নটা আমি তোমাদেরকে ডেটা দিয়ে কিন্তু বুঝিয়ে দিলাম। এরপরে নেক্সট প্রশ্নের দিকে যাব। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো। নেক্সট প্রশ্ন যেটা বলছে সেটা বলছে সেটা বলছে কি না প্রিস্ট্রেস ক্যান এলিমিনেটেড। প্রিস্ট্রেসটা এলিমিনেট হবে কোথায়? ডেফিনেটলি টেনসাইল স্ট্রেস দেখানো হবে। তাহলে এই নোটটা আমরা কীভাবে বলবো? দেখো, প্রিস্ট্রেস ইজ ডান টু, আমি এখানটা লিখে দিচ্ছি, প্রিস্ট্রেস ইজ ডান টু রিডিউস, কথাটা আমি লিখব রিডিউস, বা তুমি এখানটায় এলিমিনেট, এই এলিমিনেট কথাটাও লিখতে পারো। রিডিউস বা এলিমিনেট দ্য ইন্টারমিডিয়েট টেনসাইল বাই applying on initial compressive axial force axial force to the car না কংক্রিটের, তাহলে এটা কী হয়ে যাবে না টেনসাইল স্ট্রেস হয়ে যাবে, মানে বি হয়ে যাবে আমাদের
কারেক্ট অ্যান্সার। তাহলে প্রিস্ট্রেস ইজ ডান টু রিডিউস, বা এখানে তুমি এলিমিনেট লিখতে পারো, দ্য ইন্টারমিডিয়েট টেনসাইল বাই অ্যাপ্লাইং অন ইন্টারমিডিয়েট কম্প্রেসিভ এক্সিয়াল ফোর্স টু দ্য কংক্রিট। আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, আমি ইউটিউবে তোমাদের পোস্ট দেবো এটা, ঠিক আছে? এটা রাখলাম, দিয়ে দেবো। চলো, কোনো অসুবিধা নেই, এটা গ্রুপেও কিন্তু আমি তোমাদেরকে এটা দিয়ে দেবো। তাহলে আমাদের কি হয়ে যাবে? বি হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো এরপর আমরা নেক্সট প্রশ্নের দিকে যাব। নেক্সট প্রশ্নটা কি বলছে দেখো। নেক্সট প্রশ্ন যেটা 3 নম্বর প্রশ্ন বলছে, 3 নম্বর প্রশ্ন বলছে, সেটা বলছে দেখো, দ্য পারমিসেবল টোটাল লসেস ইন প্রিটেনসাইলিং সিস্টেম ইজ। তাহলে দেখো এখানে প্রিটেনসাইলিং সিস্টেমের ক্ষেত্রে পারমিসেবল টোটাল লসেস জিজ্ঞেস করেছে। এই প্রশ্নটা ঘুরিয়ে তোমাকে আবার এইভাবেও বলতে পারে যে পোস্ট টেনসাইলিংয়ের ক্ষেত্রে, পোস্টের ক্ষেত্রে যে টোটাল লসেসটা হয় মেম্বারের লিমিটেড কতদূর পর্যন্ত, সেটাও কিন্তু তোমাকে জিজ্ঞাসা করতে পারে, তাই না? তাহলে পারমিসেবল টোটাল লসেস ইন প্রিটেনসাইলিং সিস্টেমের ক্ষেত্রে কত হয়? 21%, তাই না? এটা আমরা জানি। তাহলে আমাদের ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কিন্তু যদি পোস্টের ক্ষেত্রে বলে, তাহলে আমি নোটটা তোমাদেরকে এখানে স্টার করে লিখে দিচ্ছি যে দ্য লস ডিউ টু ইলাস্টিক shortening does not occur in এখানে লিখব কি না, পোস্ট টেনসাইলিং, কি পোস্ট টেনসাইল মেম্বার so losses are limited টু কত হবে না 15%। এই যে জায়গাটা আমি তোমাদেরকে হাইলাইট করে দিচ্ছি, পোস্ট টেনসাইল মেম্বার এবং তার লসেস আর লিমিটেড কত না 15%। এই কথাটাও এইটাও এই ভ্যালুটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে 21% হয়ে গেল, আর 15%টা কত হবে না পোস্টের ক্ষেত্রে হয়ে যাবে। তাহলে এখন আমাদের ডি হয়ে যাচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল আজকের 3টে প্রশ্ন। তো এই ধরনের প্রশ্নগুলো আরও বেশি করে প্র্যাকটিস তোমরা করো, এবং আমিও তোমাদের সামনে আরও বেশি করে প্রশ্ন নিয়ে আসবো। তার জন্য তোমরা কমেন্ট করো, তোমরা যত কমেন্ট করবে, তোমাদের চাহিদা যত থাকবে আমি তত কিন্তু তোমাদেরকে দিতে থাকবো। ঠিক আছে, তো চলো আজকে এখানে আমি শেষ করছি। নেক্সট পার্টে আরও ভালো ভিডিও নিয়ে আসবো। এইগুলো কিন্তু কেএমসি পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এই ধরনের যেগুলো জানতে হবে। পোস্ট টেনশনিং আরও অনেক কিছু রয়েছে, আমি সাজিয়ে প্রশ্নগুলো রেখেছি, নেক্সট পার্টে যেগুলো নিয়ে আসবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা আজকে এখানে আমরা শেষ করছি। নেক্সট পার্টে আবার দেখা হবে। চলো বাই, থ্যাংক ইউ।